হরমুজ প্রণালীতে সেদিন আসলে কী ঘটেছিল? আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ কেন পিছু হটতে বাধ্য হলো? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন এই অঞ্চলে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু ২২ মার্চ ২০২৬ তারিখে যা ঘটেছিল সেটা একদম আলাদা। সেদিনের ঘটনা প্রবাহ এমন কিছু প্রশ্ন তুলে দিয়েছে যার উত্তর এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা নিয়ে যতটুকু বলা হয়েছে তার বাইরেও অনেক কিছু রয়ে গেছে যা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এই প্রতিবেদনে সেই দিনের ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। সেই সময়টায় মধ্যপ্রাচ্যের টানাপোড়েন একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিল বলে জানা যায়, আর এই টানাপোড়েনের মূল কেন্দ্র হয়ে উঠেছিল হরমুজ প্রণালী। এই জায়গাটার গুরুত্ব সম্পর্কে কিছু বলার দরকার নেই। পৃথিবীর মোট তেল সরবরাহের প্রায় 1/3 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়তে সময় লাগবে না। আর ঠিক সেই সময় এই প্রণালী বেশ কিছুদিন ধরে কার্যত বন্ধ ছিল। বড় বড় তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে পারছিল না। বাইরে থেকে দেখলে সবকিছু শান্ত মনে হলেও ভেতরের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। সেদিন বেলা ৩টার কিছু পরের কথা। আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠায় পুরো এলাকা পর্যবেক্ষণ করার জন্য। এই ক্যারিয়ারটিকে সমুদ্রে ভাসমান একটি ছোটখাটো শহরের সঙ্গে তুলনা করা যায়। এতে একসাথে অনেকগুলো ফাইটার জেট থাকে, হেলিকপ্টার থাকে, কয়েক হাজার প্রশিক্ষিত নাবিক ও সৈন্য থাকে। সোজা কথায় বলতে গেলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মানে পুরো একটা বিমান বাহিনীকে সমুদ্রের বুকে নিয়ে আসা। জাহাজে থাকা নাবিকরা প্রথমে ভেবেছিলেন এই অভিযান তেমন জটিল হবে না, কিন্তু যা ঘটল তা কেউ আশা করেনি। এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যারিয়ার কোনো একটা সমস্যা দেখা দেয়। ঠিক কী সমস্যা হয়েছিল সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, তবে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই বিশাল ক্যারিয়ারটি তার পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারছিল না। ফলে বাধ্য হয়ে জাহাজটি ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করে এবং নিরাপদ দূরত্বে চলে যায়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তোলে, কারণ এত বড় এবং এত শক্তিশালী একটি যুদ্ধজাহাজ যখন পিছু হটে যায় তখন সেটা একটা স্পষ্ট বার্তা দেয়। সেই বার্তাটা হলো, এখানে কিছু একটা ঠিক নেই। পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। এরপর আমেরিকা নতুন কৌশল নেয়। তারা তাদের অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই ডেস্ট্রয়ার জাহাজগুলো আকারে ছোট হলেও যুদ্ধ ক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এগুলোতে এমন উন্নত রাডার ব্যবস্থা এবং অস্ত্র থাকে যা দিয়ে আকাশে, সমুদ্রে, এমনকি মাটিতেও একই সাথে আক্রমণ চালানো সম্ভব। ডেস্ট্রয়ার জাহাজগুলো যখন ইরান সাগরের দিকে এগুতে শুরু করে তখনই তারা টের পায় যে এখানে ঢোকা মোটেও সহজ কাজ নয়। সরাসরি কেউ তাদের থামাচ্ছিল না ঠিকই, কিন্তু চারপাশের আবহাওয়া এবং পরিস্থিতি ছিল বেশ জটিল। রেডিওতে বারবার সতর্কবার্তা আসতে থাকে। বার্তাগুলোর মূল কথা ছিল, আন্তর্জাতিক সীমানার মধ্যে থাকুন এবং প্রণালীর মূল লাইন অতিক্রম করবেন না। এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই আকাশে বেশ কয়েকটি ফাইটার জেট দেখা যায়। প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছিল এগুলো ইরানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। জেটগুলো ঘুরে ঘুরে পুরো এলাকায় নজরদারি করছিল। তাদের উপস্থিতি স্পষ্ট জানান দিচ্ছিল যে তারা আরও সামনে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঘড়িতে তখন বিকাল ৩:২৭। ঠিক সেই মুহূর্তে ডেস্ট্রয়ার জাহাজগুলোর রাডারে ধরা পড়ে কিছু ড্রোন। এই ড্রোনগুলো বেশ উপরে ভেসে থাকে, জাহাজগুলোকে পর্যবেক্ষণ করছিল। কিন্তু সমস্যা হলো, এগুলো কোন দেশের ড্রোন সেটা বোঝা যাচ্ছিল না। জাহাজে থাকা নাবিকরা ঠিক বুঝে উঠতে পারছিলেন না এই ড্রোনগুলো শুধু দেখছে নাকি অন্য কোনো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি এতটাই থমথমে ছিল যে সামান্য সন্দেহের উপর ভিত্তি করেও কোনো কিছু উপেক্ষা করার সুযোগ ছিল না। এরপর যা ঘটল তা পুরো পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরপর কয়েকটি মিসাইল ছোড়া হয়। এত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি জায়গায় সরাসরি মিসাইল উৎক্ষেপণ করার ঘটনা নিঃসন্দেহে একটি বড় বার্তা ছিল। এই ঘটনার ঠিক কয়েক ঘন্টা পরে ইরান তাদের প্রতিক্রিয়া দেখায়।
তারা তাদের দ্রুতগতির সামরিক স্পিড বোট সেখানে মোতায়েন করে। এই বোটগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হায়দার 10 টাইপের বোট। দেখতে এই বোটগুলো বেশ ছোট এবং সাধারণ মনে হয়, কিন্তু এগুলোর ক্ষমতা একেবারেই সাধারণ নয়। এই বোটগুলো ঘন্টায় 185 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। শুধু তাই নয়, এই বোটগুলোতে মেশিন গান থাকে, বিভিন্ন ধরনের মিসাইল থাকে, এমনকি জাহাজ ধ্বংস করার জন্য তৈরি অ্যান্টিশিপ মিসাইলও এগুলো বহন করতে পারে। তবে এই স্পিড বোটগুলোর সবচেয়ে বড় শক্তি আসলে গতি বা অস্ত্র নয়, এগুলোর আসল শক্তি হলো সংখ্যা। কৌশলটা হলো একসাথে অনেকগুলো বোট ছড়িয়ে দিয়ে বড় জাহাজকে চারদিক থেকে ঘিরে ফেলা। সামরিক পরিভাষায় এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, মানে ঝাঁকে ঝাঁকে আক্রমণ। অনেকটা মৌমাছির ঝাঁক যেভাবে আক্রমণ করে সেই রকম। ডেস্ট্রয়ার জাহাজ থেকে যখন দূরে তাকানো হচ্ছিল, তখন চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা দেখে সবাই থমকে গিয়েছিল। একটা দুইটা না, বরং কয়েক শত স্পিড বোট একসাথে তাদের দিকে ধেয়ে আসছে। জাহাজে থাকা নাবিকরা তখন বুঝে গিয়েছিলেন পরিস্থিতি আর আগের মতো নেই, এটা ধীরে ধীরে অনেক বেশি জটিল হয়ে উঠছে। আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। বড় যুদ্ধ জাহাজগুলো সাধারণত বড় টার্গেটের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়, যেমন শত্রুর যুদ্ধবিমান বা বড় জাহাজ। কিন্তু একসাথে এতগুলো ছোট এবং দ্রুত গতির বোট, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা হলো এতগুলো স্পিড বোটকে কোনো রাডার একসাথে নির্ভুলভাবে ট্র্যাক করতে সক্ষম নয়। জাহাজে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম মূলত আকাশের হুমকি মোকাবেলার জন্য ডিজাইন করা। এই ধরনের কাছ থেকে আসা ছোট ছোট স্পিড বোটের জন্য সেই সিস্টেম পুরোপুরি কার্যকর ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ভুল করার কোনো সুযোগ নেই। একদিকে শত শত স্পিড বোট দ্রুত এগিয়ে আসছে, অন্যদিকে সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই কম। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ডেস্ট্রয়ার জাহাজের কমান্ডাররা বুঝতে পারেন এই অবস্থায় আরও সামনে এগিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটা ছোট ভুল মানেই বিশাল ক্ষতি। সেই ক্ষতি হতে পারে জীবনের, হতে পারে সম্পদের, আরও বড় কথা হতে পারে আন্তর্জাতিক সম্পর্কের। তাই তারা পিছু হটার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে জাহাজগুলো নিরাপদ দূরত্বে সরে যেতে থাকে, আর সেই স্পিডবোটগুলো সমুদ্রের বুকে ছড়িয়ে থেকে তাদের প্রতিটা পদক্ষেপ নজরে রাখতে থাকে। এই পুরো ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছে। আধুনিক যুদ্ধ শুধুমাত্র বড় শক্তির খেলা নয়, অনেক সময় ছোট, দ্রুত এবং সংখ্যায় বেশি শক্তি বড় প্রযুক্তি এবং বিশাল বিনিয়োগকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। একটা $1 বিলিয়ন যুদ্ধ জাহাজকে কয়েক শত ছোট স্পিড বোট দিয়ে কিছু হরতে বাধ্য করা সম্ভব, এটা এই ঘটনা প্রমাণ করে দিয়েছে। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা উচিত, তা না হলে সম্পূর্ণ পরিস্থিতি এমন কিছু যা কারো জন্যই মঙ্গলজনক হবে। এই শুধু মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ, এটা পুরো নিরাপত্তার সাথে জড়িত। তার প্রভাব সুদূর প্রসারী। যা কিছু ঘটে